আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা উপবৃত্তের যে নরমাল কন্ডিশন, আমরা নরমাল যে জিনিসগুলো এগুলো শুরু করছিলাম। উপবৃত্তে আমাদের কি কি থাকে, আমাদের উপবৃত্তের উপকেন্দ্র কি, উপকেন্দ্রের ইয়াবৃত্তে কি, এগুলো আমরা দেখছিলাম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, ঠিক আছে? তো দেখো, আমরা উপবৃত্তে যে একটা উপবৃত্তের চেহারা আমরা দেখছিলাম। লাস্ট ক্লাসে অনেক কিছু এটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের উপবৃত্তের দুইটা অক্ষরেখা থাকবে, অবশ্যই দুইটা অক্ষরেখা থাকবে। দেখো, এখানে একটা এক্স অক্ষ, একটা অক্ষরেখা, আর একটা অক্ষরেখাকে ওয়াই অক্ষ। আর উপবৃত্তের কেন্দ্রটা হলো সি, ঠিক আছে? আচ্ছা, দুইটা উপকেন্দ্র থাকে, এস আর কি, এস প্রাইম, ঠিক আছে? আচ্ছা, শীর্ষবিন্দু থাকে, হ্যাঁ, এ আর এ প্রাইমকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু বলবো, ঠিক আছে? বাট ক্ষুদ্রাক্ষ, আমরা দুইটা অক্ষ বলছিলাম, এক্স অক্ষকে বৃহদাক্ষ আর ওয়াই অক্ষকে ক্ষুদ্রাক্ষ বলে। ওয়াই অক্ষেরও এখানে দুইটা বিন্দু আছে, বি আর বি প্রাইম, ঠিক আছে? আর দুইটা নিয়ামক রেখা, একটা হলো এম আর একটা কি, এম প্রাইম, যেটা জেড বিন্দুতে অক্ষরেখাকে কি করছে, ছেদ করছে, ঠিক আছে, জেড আর জেড প্রাইম বিন্দুতে। তো আমরা এখানে কি দেখবো বা কি কি বের করব, দেখো আমি তোমাদের কি কি বের করব সেগুলো আগে বলি, তারপর সি বিন্দু তো 0,0, আমাদের কাজ হলো এই এস আর এস প্রাইমের স্থানাঙ্ক বের করা। এস এর স্থানাঙ্কটা যদি বের করতে পারি, আমরা এস প্রাইমের স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। এ আর এ প্রাইমের স্থানাঙ্ক বের করা, জেড আর জেড প্রাইমের স্থানাঙ্ক বের করা, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে পারলে আমরা মোটামুটি আমাদের সবই শেষ হয়ে যাবে। আমাদের এই বাকিগুলা একটা জাস্ট স্থানাঙ্ক দিয়ে আমরা সমীকরণগুলো লিখে ফেলতে পারবো। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এসপি বাই পিএম ই না, ইকুয়াল না, তাদের একটা ভ্যালু আছে যেটাকে আমরা ই বলি। এই এসপি বাই পিএম কে আমরা আরেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি এএস বাই এজেড, যেটার ভ্যালু এএস বাই এজেড এর ভ্যালু কি, ই এর সমান, উৎকেন্দ্রিকতা বলে, ওয়ান না। পরাবৃত্তের ক্ষেত্রে এই এএস বাই এজেড টা হলো ওয়ান, মানে এ থেকে এস এর দূরত্ব আর জেড এর দূরত্ব সমান, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা কি না, ইকুয়াল না। তবে আমরা এখানে কি করব, এই সি থেকে এ এর দূরত্ব হলো ছোট হাতের এ, আর সি থেকে এ প্রাইমের দূরত্ব ছোট হাতের এ। তাহলে এতটুকু হলো তোমার এ, আর এতটুকু হলো কি এ, দুইটাই এ। তাহলে এ থেকে এ প্রাইমের দূরত্ব কত, 2a। তাহলে এ থেকে এ প্রাইমের দূরত্ব কত, 2a। এটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, তাইলে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা একটু বলে দিই, মানে এ আর এ প্রাইমের স্থানাঙ্ক, ঠিক আছে? দেখো, সিটা হলো আমাদের মূল বিন্দু, এ প্রাইমের স্থানাঙ্কটা কি হবে, এ প্রাইমের স্থানাঙ্ক কি, ভুজটা কি হবে, সি থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত, এ, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত, 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ কমা 0। এ বিন্দুর স্থানাঙ্কটা হলো কি, এ কমা 0, ঠিক আছে? আর এ প্রাইম বিন্দুর স্থানাঙ্কটা কি, এ কমা 0। আচ্ছা, আর এ বিন্দুর স্থানাঙ্কটা কত, অবশ্যই এটা কি, এক্স অক্ষ বরাবর এ আর ওয়াই অক্ষ বরাবর 0। এখন এক্স অক্ষ বরাবর দেখো নেগেটিভ এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এটা কি হবে, মাইনাস এ, এ কমা 0, মাইনাস এ কমা 0, ঠিক আছে? তাহলে আমাদের এ প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হলো এ কমা 0, আর এ বিন্দুর স্থানাঙ্ক হলো কি, মাইনাস এ কমা 0। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক যদি বলি আমরা, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কি, দেখো এই দুইটাকে আমি একসাথে যদি লিখি তাহলে কি, প্লাস মাইনাস এ কমা 0 লেখা যায়। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, প্লাস মাইনাস এ কমা 0, প্লাস মাইনাস এ কমা 0। এখন আমরা বাকি বিন্দুর স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করব, আর উপবৃত্তের সমীকরণটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা বের করে আমরা বাকি জিনিসগুলো একটু দেখি। আমাদের যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হলো আমাদের as বাই az ইকুয়ালস টু ই, এটা দিয়ে আমরা শুরু করব। আমাদের as বাই az ইকুয়ালস টু ই, এটা দিয়ে আমরা আমাদের উপবৃত্তের সমীকরণ বের করা শুরু করি। দেখো, এই যে এখানে নিচে আমরা কিছু সমীকরণ দেখো আছে আমাদের। দেখো, এখান থেকে যদি as বাই az ইকুয়ালস টু ই হয়, এই যে এখান থেকে এই as বাই az ইকুয়ালস টু যদি ই হয়, তাহলে আমরা যদি as টাকে এখানে এস এ বলছে আর কি, এস এ ইকুয়ালস টু কি লেখা যায়, ই ইনটু az লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এস এ টাকে দেখো কি লেখা যায়, এস এ টাকে দেখো কি লেখা যায়, খেয়াল করো, এস এ টাকে কি লিখবো আমরা, এস এ টাকে আমরা কি লিখবো, সি এ মাইনাস সি এস লেখা যায়। দেখো, এস এ কোনটুকু, এইটুকু, এটা কি লেখা যায়, সি থেকে এ দূরত্ব, মানে সি এ মাইনাস সি এস লেখা যায়। এস এটাকে সি এ মাইনাস সি এস লেখা যায়। তাহলে আমরা এটাই লিখছি এখানে। দেখো, এস এর জায়গায় আমরা কি লিখছি, সি এ মাইনাস সি এস। আর এ জেড টাকে দেখো কি লেখা যায়, এ জেড টা কত, সি জেড মাইনাস সি এ লেখা যায়। এই যে এ থেকে জেড এর দূরত্ব কি লেখা যায়, সি জেড মাইনাস
সি এ, এটাই লিখছে। এস এর জায়গায় কি লিখছে, সি এ মাইনাস সি এস, আর এ জেড এর জায়গায় লিখছে সি জেড মাইনাস সি এ। আচ্ছা, এবার দেখো আমরা কয়েকটা ভ্যালু বসাবো। সি এর ভ্যালুটা বসাই দিব। সি এর ভ্যালুটা আমরা জানি, সি থেকে এ বিন্দুর দূরত্ব, এই যে দেখো সি এ ইকুয়ালস টু কত, এ, এটা আমরা ধরে নিছি, একটু আগে ধরে নিছি। তাহলে আমরা সি এর জায়গায় দেখো এ বসাইছি, আর সি এস এর জায়গায় কিছু বসাই নাই। তাহলে এ মাইনাস সি এস ইকুয়ালস টু কত, ই ইন্টু সি জেড মাইনাস এ। ওকে। আচ্ছা, এবার আরেক ভাবে আমরা করবো। এবার এবার আমরা এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, a মাইনাস সি এস ই ইন্টু সি জেড মাইনাস এ। তাহলে আমরা এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণের বেলা আমরা কি করব, 2 নম্বর সমীকরণের বেলায় আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব, আমরা দেখো এখানে কি করছি, আমরা এই এস বিন্দুই রাখছি আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্র এস, এটার জন্য এই যে এই নিয়ামক রেখা, ডান পাশের নিয়ামক রেখা। এবার তাহলে দেখো আমাদের এ প্রাইম থেকে এস এর দূরত্ব কি লিখবো আমরা, এস এ প্রাইম বাই এ প্রাইম, খেয়াল করো, এ প্রাইম জেড। ঠিক আছে, আমরা যদি এই শীর্ষবিন্দু আর ইয়ার জন্য ধরি আমরা, ঠিক আছে, এর শীর্ষবিন্দু মানে এ প্রাইম শীর্ষবিন্দুর জন্য যদি ধরি আমরা, একটু আগে শীর্ষবিন্দু কোন শীর্ষবিন্দুর জন্য ধরছি, এ শীর্ষবিন্দুর জন্য। এবার যদি এ প্রাইম শীর্ষবিন্দুর জন্য ধরি, তাহলে এ প্রাইম শীর্ষবিন্দু, এই উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কত, এস এ প্রাইম, আর এই শীর্ষবিন্দু থেকে এই জেড বিন্দুর দূরত্ব কত, এ প্রাইম জেড। তাহলে এস এ প্রাইম বাই এ প্রাইম জেড ইকুয়ালস টু কি লেখা যায়, ই লেখা যায়। আমাদের নিয়ামক রেখার উপকেন্দ্র এই পাশেরটাই আছে, বাট শীর্ষবিন্দু আমরা কি করছি, উল্টা পাশেরটা নিছি। তাহলে কি লিখবো, এস এ প্রাইম বাই এ প্রাইম জেড ইকুয়ালস টু কত, ই। তাহলে এখান থেকে কি লেখা যায়, এস এ প্রাইম ইকুয়ালস টু কি, ই ইনটু এ প্রাইম জেড লেখা যায়। আচ্ছা, এস এ প্রাইম ইকুয়ালস টু কি লেখা যায়, দেখো এস এ প্রাইম মানে বড়টা, তাহলে কি লেখা যায়, সিএস প্লাস সি এ প্রাইম। এস এ প্রাইম কি লেখা যায়, সিএস প্লাস সি এ প্রাইম। আচ্ছা, মানে সি এ প্রাইম প্লাস সিএস লেখা যায়। আর এ প্রাইম জেড কে কি লেখা যায়, এ প্রাইম জেডটাকে কি লেখা যায় তোমার, সি জেড প্লাস সি এ প্রাইম। দেখো এ প্রাইম জেড, এই যে এ প্রাইম থেকে এই যে জেড দূরত্ব, কি লেখা যায়, সি জেড প্লাস কত, সি এ প্রাইম। আচ্ছা, সি এ প্রাইম এর ভ্যালু কত, এ, ছোট হাতের এ। তাহলে আমরা দেখো এখানে সি এ প্রাইম এর জায়গায় আমরা ছোট হাতের এ বসাই দিব। তাহলে এ প্লাস সি এস ই ইন্টু সি জেড প্লাস এ। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের মধ্যে মিল আছে। একটা হলো এ মাইনাস সি এস ইকুয়ালস টু ই ইন্টু সি জেড মাইনাস এ, আর এখানে কত, এ প্লাস সি এস ই ইন্টু সি জেড প্লাস এ। এটা আমরা কেন করতেছি একটু পর বুঝবে, যে জিনিসগুলো বুঝলে আমরা আমাদের স্থানাঙ্কটা বোঝা, আর স্থানাঙ্ক বুঝলে আমাদের আর তেমন কিছু বোঝা লাগে না। তাহলে এবার 1 আর 2 নম্বর সমীকরণটা যোগ করব। যোগ করলে দেখো বাম পাশ যোগ করলে সিএস আর সিএস কাটা যায়, তাহলে কি হয়, 2a। আর ডান পাশ যোগ করলে দেখো সিজেড আর সিজেড কাটা যায়, তাহলে কত, 2e ইন্টু, সরি সিজেড আর সিজেড না, এ আর এ কাটা যায়। আমি কি বললাম, এখান থেকে ডান পাশ যোগ করলে আমাদের কি কি কাটা যায়, এ আর এ কাটা যায়, এটা আর এটা কাটা যায়। এটা আর এটা কাটা গেলে কি থাকে, 2 ইন্টু ই ইন্টু সিজেড থাকে। ঠিক আছে, তাহলে সিজেড ইকুয়ালস টু কত, এ বাই ই। সিজেড ইকুয়ালস টু কত, এ বাই ই। তদ্রুপ সিজেড প্রাইম ইকুয়ালস টু কত হবে, এ বাই ই হবে। সিজেড আর সিজেড প্রাইমটা সমান, এটাই আমরা দেখাবো। তাহলে আমাদের এটা সিজেড ইকুয়ালস টু এ বাই ই, এটা মনে রাখতে হবে। এটা আমরা সিজেড ইকুয়ালস টু আমরা কি পেলাম, এ বাই ই। এই যে সি থেকে জেড এর দূরত্ব, মানে মূল বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্ব কত, এ বাই ই। আর সিজেড প্রাইমও সেম জিনিস, কারণ সিজেড আর সিজেড প্রাইম কি একই কথা, দুইটার ভ্যালু কি হবে, ইকুয়াল হবে। সিজেড আর সিজেড প্রাইম ইকুয়ালস টু কত, এ বাই ই। তাহলে আমাদের আমরা কতটুকু ভ্যালুটা পাইলাম, এখান থেকে এখানের ভ্যালুটা পাইলাম কত, এ বাই ই। এটা মনে রাখতে হবে। আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পাইছি, প্লাস মাইনাস এ কমা 0। এবার আমরা জেড বিন্দুর স্থানাঙ্কটা লিখবো। দেখো জেড বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বের করি, আচ্ছা প্রথমে জেড প্রাইমের স্থানাঙ্ক, এটাও কত, এ বাই ই। এখানে ইকুয়াল দেখা যাচ্ছে না, বাট এই জিনিসটা ইকুয়াল হবে। ঠিক আছে, এ বাই ই। এবার আমরা জেড প্রাইমের স্থানাঙ্কটা লিখি আর জেড বিন্দুর স্থানাঙ্কটা লিখি। দেখো খেয়াল করো, জেড বিন্দুর স্থানাঙ্ক, জেড বিন্দুর ভুজ হবে কত, মূল বিন্দু থেকে এতটুকু মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব, আর কোটি তো 0। তাহলে কি, এ বাই ই কমা 0, এ বাই ই কমা কত, 0, জেড বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এবার জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক, সরি জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত, এ বাই ই কমা 0। আচ্ছা, এবার জেড বিন্দুর স্থানাঙ্ক একই সেম ডিস্টেন্স বাট নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কত, মাইনাস এ বাই ই কমা 0। আমরা এটা জানতে পারলে আমরা সবই ইয়ে করতে পারবো। তাহলে এটা এ কমা 0। ঠিক আছে, এটা। তাইলে এবার আমরা কি বলতে পারি, নিয়ামক রেখা অক্ষরেখাকে কি বিন্দুতে ছেদ করে, এই পাশে জেড বিন্দুতে, এই পাশে জেড জেড প্রাইম বিন্দুতে। ওই বিন্দুর স্থানাঙ্ক যদি একসাথে লিখি,
যেমন শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে এ প্রাইমের স্থানাঙ্ক কি ছিল a, 0 আর এ বিন্দুর স্থানাঙ্ক কি ছিল -a, 0, তখন দুইটাকে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলছিলাম +-a, 0। তাইলে এই দুইটা বিন্দু মানে নিয়ামক রেখা অক্ষরেখাকে যে বিন্দুতে মানে বৃহদাক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লিখতে পারি +-a, 0 a/e, 0 সরি +-a/e, 0 এটা কিসের স্থানাঙ্ক? নিয়ামক রেখা বৃহদাক্ষকে যে যে বিন্দুতে ছেদ করতেছে সেই স্থানাঙ্ক কত +-a/e, 0। তাহলে আমরা দুইটা দুইটা পেয়ে গেলাম, শীর্ষবিন্দু পেয়ে গেলাম, জেড বিন্দু পেয়ে গেলাম। তাইলে জেড মানে যে বিন্দুতে ছেদ করে জেড আর জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাইছি। এবার আমাদের আরেকটা স্থানাঙ্ক বের করা বাকি, এস আর এস প্রাইম, এই মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা বাকি। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি আমরা। এগুলো স্থানাঙ্কটা কিন্তু লাগবে, কারণ স্থানাঙ্ক দিয়ে আমরা সমীকরণটা লিখবো। ধরো তোমাকে বললো নিয়ামক রেখার সমীকরণ, তোমাকে স্থানাঙ্ক দিয়ে সমীকরণটা লিখতে হবে। তাহলে দেখো এবার হলো আমাদের, এবার যদি আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে দেখো কি কি করা যায়। 2 নম্বর সমীকরণ থেকে যদি 1 নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে আমাদের এ আর এ কাটা যায় বাম পাশ থেকে, আর ডান পাশ থেকে কাটা যায় সিজেড আর সিজেড, এটা কাটা যায় যদি বিয়োগ করি। 2 থেকে যদি 1 নাম্বার বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের তাহলে ডান পাশে কি থাকলো 2CS আর ডান পাশে থাকলো 2AE, বিয়োগ করলে এটা পাওয়া যায়। তাইলে CS ইকুয়ালস টু কত AE, CS ইকুয়ালস টু কত AE, তদ্রূপ CS প্রাইম ইকুয়ালস টু কত AE, সেম জিনিস তারা। তাহলে CS ইকুয়ালস টু কত AE। এবার আমরা স্থানাঙ্কটা লিখি, এটা থেকে উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাবো এখান থেকে আমরা। দেখো CS ইকুয়ালস টু কত AE, CS প্রাইম ইকুয়ালস টু কত AE। ওকে, তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, মানে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, ডিসটেন্সটা মূল বিন্দু থেকে ডিসটেন্সটা পেয়ে গেলাম। তাহলে দেখো প্রথমে আমরা এস প্রাইম বিন্দুর স্থানাঙ্কটা লিখি। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত এই, আর ওয়াই অক্ষ বরাবর কত 0, তাহলে কত AE, 0 এস প্রাইম বিন্দুর স্থানাঙ্ক মানে ডান পাশের উপকেন্দ্রটার স্থানাঙ্ক। এবার বাম পাশের উপকেন্দ্রটার স্থানাঙ্ক দেখো, বাম পাশের উপকেন্দ্র মানে এস বিন্দুর স্থানাঙ্কটা কি লেখা যায়, সেম ডিসটেন্স বাট নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে -AE, 0। তাহলে দুটো উপকেন্দ্রের স্থানাঙ্কই আমরা পেয়ে গেলাম। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি একসাথে বলি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে দুইটাকে একসাথে কি লেখা যায় +-AE, 0। তাহলে আমরা তিনটা বিন্দুর, আমরা কাঙ্ক্ষিত আমাদের যে তিনটা বিন্দু সেই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মানে এ আর এ প্রাইম, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বলছিলাম +-a, 0। ঠিক আছে, তারপরে নিয়ামক রেখা বৃহদাক্ষকে যে দুইটা বিন্দুতে ছেদ করে মানে জেড আর জেড প্রাইম, তাদের স্থানাঙ্ক কত +-a/e, 0। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত +-ae, 0। তাহলে আমরা একটা একটা করে বলি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত +-a, 0। এটা কি বিন্দু? শীর্ষবিন্দু। ঠিক আছে, আচ্ছা। আর আমাদের এই নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করে জেড আর জেড প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত +-a/e, 0। এটা কনফিউজ করো না, একটু মনে রেখো। a/e, 0 এটা কি? নিয়ামক রেখা বৃহদাক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে দুইটা বিন্দুতে ছেদ করে এটা। আর হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত +-AE, 0। এই তিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে বের করে নিলাম। এই দুইটা বের করতে পারলে আমাদের বাকি জিনিসগুলো ইজি, অনেকটাই ইজি। আমাদের সমীকরণগুলো বলা, অনেকগুলো সূত্র আছে এখানে। আমরা একটা একটা করে সূত্রগুলো প্রতিপাদন করা শিখবো আমরা এখন, মানে প্রতিপাদন না আর কি। এই জিনিসটা আমি কেন প্রতিপাদনের মতো পড়াচ্ছি, কারণ প্রতিপাদনের মতো পড়াইলে জিনিসটা ইয়া হয়ে যায়। এই যে দেখো এখানে উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দু 0,0 আর উপকেন্দ্র এস মানে স্থানাঙ্ক +-a, 0। এখানে শুধু এস দিছে, এজন্য -a, 0 আছে আর কি। আচ্ছা, এবার আমাদের দেখো পিএন একটা লম্ব আঁকছি আমরা, বৃহদাক্ষের উপর পিএন একটা লম্ব আঁকছি আর পিএম একটা লম্ব আঁকছি, দুইটা লম্ব আঁকছি আর কি। ঠিক আছে, পিএন আর পিএম লম্ব আঁকছি। তাহলে দেখো এখান থেকে পিএম ইকুয়ালস টু কি লেখা যায় জেডএন, পিএম ইকুয়ালস টু কি লেখা যায় জেডএন, জেডএন কে কি লেখা যায় সিজেড প্লাস সিএন। পিএম ইকুয়ালস টু কি লেখা যায় জেডএন, দেখো এখান থেকে পিএম ইকুয়ালস টু জেডএন লেখা যায়। এই পিএম আর জেডএন কি সেম জিনিস। তাহলে জেডএন কে আবার কি লেখা যায় সিজেড প্লাস সিএন। তাহলে পিএম ইকুয়ালস টু কি সিজেড প্লাস সিএন। আচ্ছা, সিজেড সিজেড তো একটু আগে বের করলাম। সি থেকে জেড বিন্দু দূরত্ব কত a/e, এই যে এখানে এই যে সিজেড এর দূরত্ব কত a/e। তাহলে a/e আর সিএন, সিএনটা কত এই যে দেখো এই পি বিন্দুর স্থানাঙ্ক কত x, y। তাহলে সিএন টুকু কত, এই যে এটুকু দেখো, এইটুকু কত x আর এটুকু কত y। তাহলে সিএন মানে কত x।
তাহলে সিজেড প্লাস সিএন টাকে আমরা কি লিখতে পারি, এ বাই ই প্লাস এক্স লিখতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা এটা তাহলে এখান থেকে তারপর আমরা এখানে পরবর্তী সমীকরণটা আমরা বের করবো। আমরা জানি এসপি বাই পিএম ইকুয়াল টু কত উপবৃত্তের ক্ষেত্রে, ই। তাহলে এসপি ইকুয়াল টু কি লেখা যায়, ইপিএম। ঠিক আছে, দুই পাশে আমরা স্কয়ার করছি, এসপি স্কয়ার ই স্কয়ার পিএম স্কয়ার। তারপর এসপি স্কয়ারটা দেখো কিভাবে বের করব, মানে এস থেকে পি বিন্দুর দূরত্ব। এস বিন্দুর স্থানাঙ্ক কত, মাইনাস এ কমা জিরো, একটু আগে আমরা বের করলাম। আর পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তাহলে দুইটা বিন্দুর দূরত্বটা বের করছে দেখো, এই যে এক্স মাইনাস ভুজদের পার্থক্য স্কয়ার, কোটিদের পার্থক্য স্কয়ার, স্কয়ার টু স্কয়ার বের করে, মানে এখানে তারপর পিএম এর ভ্যালু বের করে, পিএম এর যে ভ্যালুটা বসায় দিয়ে স্কয়ার টু স্কয়ার করে আমরা পরাবৃত্তের সমীকরণে এই ইয়াতে আসতে পারি আমরা। আমি আর এটাতে বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না। এটা এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কয়ার। তো আমরা এখানে একটা ইজিলি ধরার জন্য আমরা কি করব, আমরা এই এ স্কয়ার ওয়ান মাইনাস ই স্কয়ার ইকুয়াল টু আমরা কি ধরবো, বি স্কয়ার ধরবো। এখন বিটা কি, বি এর সিগনিফিকেন্সটা কি সেটা একটু বলি। বি ধরবো এইটা, বিটা যদি ধরি, আমাদের বি এর সিগনিফিকেন্সটা হলো সি থেকে বি বিন্দু দূরত্ব, সিবি ইকুয়াল টু ছোট হাতের বি, সিবি প্রাইম ইকুয়াল টু কত, ছোট হাতের বি। সুতরাং বি থেকে বি প্রাইমের দূরত্ব কত, 2b, ওইটাই হলো আমাদের বি। তাহলে যদি এখানে এই এ স্কয়ার ওয়ান মাইনাস ই স্কয়ারের জায়গায় যদি আমরা বি স্কয়ার বসাই, তাহলে পরাবৃত্তের সমীকরণটাকে সিম্পলি বলা যায় কি, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটাই হলো পরাবৃত্তের প্রমিত সমীকরণ, মানে নরমাল, একদম নরমাল সমীকরণটা হলো এটা। এটাই আমাদের পরাবৃত্তের সমীকরণ, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে এটা হলো কি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, মানে এ এ বিন্দুর দূরত্ব, আর বিটা কি কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব, ওগুলা। তো আমরা এগুলা এই সমীকরণটা দিয়ে আমরা ম্যাথ করব। তবে আমরা আরো কিছু জিনিস শিখবো এখন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর ইটা তো এখন আমরা ডিফাইন করে নেই, ই এর ভ্যালু আমরা কেমনে নির্ণয় করব। ঠিক আছে, ই এর ভ্যালুটা আর কি কিভাবে আসবে, দেখো আমরা এটা পরবর্তীতে দেখতেছি ই এর ভ্যালুটা কিভাবে আসে। ই এর ভ্যালুটা আমরা আগে দেখাই দিই, এর ভ্যালুটা সরি, এর ভ্যালুটা আগে দেখাই দিলে ভালো হবে। ঠিক আছে, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য আমরা এটা এটা বলতেছি পরিমিত সমীকরণের কাছে উৎকেন্দ্রিকতা। এই যে দেখো আমাদের আমাদের এই যোগ বিয়োগ করে আমাদের কি আসছিল, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ওয়ান মাইনাস ই স্কয়ার। এটা ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, বি ধরছিলাম। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার ওয়ান মাইনাস ই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাইলে আচ্ছা এটা উৎকেন্দ্রিকতাটা পরেই পরে, দেখো আর কিছু জিনিস একটু শিখা লাগবে। ঠিক আছে, আগে আমরা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করি। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা এটা খুব ইম্পর্টেন্ট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব, আমাদের পরাবৃত্তের সমীকরণ কি, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার। ঠিক আছে, 1। তাহলে দেখো আমরা আমরা যদি ইয়া করতে পারি, মানে আমাদের আমাদের পরাবৃত্তের পরাবৃত্তটা উপবৃত্তটা একটু দেখি। আমাদের আমাদের যদি আমাদের এই যে এটার দৈর্ঘ্য এল এল প্রাইমের দৈর্ঘ্য বের করতে পারলেই কি আমরা এসএল টা বের করতে পারলেই আমরা কি তাকে 2 দিয়ে গুণ করলে আমরা এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এখানে দেখো এই এল বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করি। এল বিন্দুর দেখো ভুজ কত হবে, সিএস, আর কোটি হবে কত, এসএল। এই সিএস টা কি এক্স অক্ষ বরাবর দূরত্ব, আর এসএল টা কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাহলে এল বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, সিএস কমা কি এসএল। আচ্ছা, সিএস এর দৈর্ঘ্য তো আমরা জানি। এখন সিএস মানে কত, এ থেকে এখান থেকে দূরত্ব, তাহলে মাইনাস এই কমা এস এল। তাইলে এল বিন্দুর স্থানাঙ্কটা কত, মাইনাস এই কমা এস এল। সি থেকে এস বিন্দুর দূরত্ব কিন্তু এই, কিন্তু এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এই জন্য মাইনাস আসছে। তাহলে মাইনাস এই কমা এস এল, এটা হলো এল বিন্দুর স্থানাঙ্ক। এখন এল বিন্দুটা দেখো উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে এই এল বিন্দু দিয়ে উপবৃত্তের সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এই এল বিন্দুটা আমাদের এখন কোথায় বসে যাবে, উপবৃত্তের সমীকরণে বসে যাবে। এক্স এর জায়গায় ভুজ বসবে, ওয়াই এর জায়গায় কোটি বসবে। এই যে দেখো এখানে বলছে, এই যে দেখো এল বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এই কমা এস এল, এটা কি উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে কি এক্স এর জায়গায় মাইনাস এই বসবে, ওয়াই এর জায়গায় এস এল বসবে। দেখো এক্স এর জায়গায় মাইনাস এই বসছে, তাহলে এ স্কয়ার ই স্কয়ার বাই কত, এ স্কয়ার, আর এটা কত এস এল স্কয়ার বাই বি স্কয়ার। এখান থেকে এ স্কয়ার স্কয়ার কাটা, তাহলে কি আসলো দেখো এখান থেকে। তারপরে এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, ওই পাশে নিয়ে গেলে আমাদের যেটা আসলো এ স্কয়ার, ওই পাশে আমাদের
এখানে 1 মাইনাস ই স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা দেখো এখান থেকে, এই যে আমাদের দেখো খেয়াল করে এখানে এখান থেকে যদি a স্কয়ারটা এই পাশে নিয়ে আসি, b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, 1 মাইনাস ই স্কয়ার। ঠিক আছে, 1 মাইনাস ই স্কয়ার, তাহলে 1 মাইনাস ই স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি, b স্কয়ার বাই a স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এই এখান থেকে দেখো ই স্কয়ার আসে, ঠিক আছে, a স্কয়ার কাটা গেলে ই স্কয়ার আসে, ই স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে আসি 1 মাইনাস ই স্কয়ার আসে, তাহলে 1 মাইনাস ই স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, বি স্কয়ার বাই এ স্কয়ার। ঠিক আছে, বি স্কয়ার বাই এ স্কয়ার, মানে সরি এটা আমি একটু বলি, এখান থেকে ই স্কয়ার আসে সেটা এই পাশে নিয়ে আসো, তাহলে কত, 1 মাইনাস ই স্কয়ার, আর এস এল এর নিচে বি স্কয়ারটাকে গুণ করে দিছে, তাহলে বি স্কয়ার ইনটু 1 মাইনাস এ স্কয়ার। বি স্কয়ার তো রাখলাম, আর 1 মাইনাস ই স্কয়ার কে আমরা কি লিখতে পারি, বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে গুণ করলে কত হয়, বি টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার। তাহলে এখান থেকে দুই পাশে দেখো রুট করে নাও, এস এর ইকুয়ালস টু কত, বি স্কয়ার বাই এ, এস এল এর ভ্যালুটা পেয়ে গেলাম বি স্কয়ার বাই এ। তাহলে দেখো এস এল এর ভ্যালু পাইলে সেটাকে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে তো আমাদের এল এল প্রাইম পেয়ে গেলাম। তাহলে আমাদের এল এল প্রাইম ইকুয়ালস টু কত, 2 এস এল, 2 এস এল মানে কত, 2 বি স্কয়ার বাই এ। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 2 বি স্কয়ার বাই এ। এটা খুব ইম্পর্টেন্ট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 2 বি স্কয়ার বাই এ। তোমার যদি বি আর এ এর ভ্যালু জানো, তাহলে তুমি কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবে। ওইটা সমীকরণ থেকেই বের করা যায়, বি আর আমরা ম্যাথ দেখবো যখন, তখন এটা বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা আরো কিছু জিনিস দেখাবো, উপবৃত্তের আরো কিছু আমরা থিওরি বোঝানোর চেষ্টা করব। যদি উপবৃত্তের সমীকরণ কত, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, যদি কেন্দ্রটা কি 0,0 বিন্দুতে থাকে, কেন্দ্রটা যদি 0,0 তে থাকে, কিন্তু কেন্দ্রটা যদি আলফা কমা বিটাতে চলে আসে, তাহলে সেই পরাবৃত্তের মতো আলফাটা কি এক্স থেকে বাদ যাবে, বিটাটা কি ওয়াই থেকে বাদ যাবে। তাহলে সমীকরণটা হবে কি, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই মাইনাস বিটা স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, লেখচিত্র অঙ্কনটা খুব ইম্পর্টেন্ট। লেখচিত্র অঙ্কনটা যদি আমরা একটু বিভিন্ন ধরনের উপবৃত্ত যদি আমি বলি, এখানে বলছে নাকি দেখায় নাই তো, পরিমিত সমীকরণটা পরে পড়াবো, এটা আলাদা জিনিস, ওইটা ম্যাথের সময়। এই যে নিয়ামক রেখা, আচ্ছা এখানে ইয়ে আসো, তাহলে আমি উপবৃত্ত সম্পর্কে আরেকটা ধারণা দেই। আমাদের এই অঙ্কনের মধ্যে আছে, কিন্তু আমি জাস্ট একটু নিজের মতো করে এটা দেখো, আমি একটু ইয়াতে দেখাই। এবার দেখো খেয়াল করো, আমরা একটা এই স্ক্রিনটা স্টপ শেয়ার করি, আমি একটা হোয়াইট স্ক্রিন শেয়ার করব। দেখো এবার আমি কিছু জিনিস শিখাবো। ধরো আমাদের পরাবৃত্তের সমীকরণটা কত, উপবৃত্তের সমীকরণটা কত, এক্স স্কোয়ার বাই কত, এ স্কোয়ার প্লাস কত, ওয়াই স্কোয়ার বাই কত, বি স্কোয়ার ইকুয়ালস টু কত, 1। এটা কি আমাদের সমীকরণ। এবার এটা যদি আমাদের সমীকরণ হয়, এখানে প্রথম কেসটা সাপোজ ধরো এ গ্রেটার দেন বি। যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে উপবৃত্তটা দেখতে কিরকম হয়, এটা হলো আমাদের কি, দুটো অক্ষ। ঠিক আছে, এখন এ গ্রেটার দেন বি, বিটা কি ছিল, এটা কি ছিল, এই সি থেকে এদিকে দূরত্ব। ঠিক আছে, ধরো এখানে এতটুকু পর্যন্ত এ, আর বিটা কি ছিল, সি থেকে এদিকে দূরত্ব, মানে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এটা হলো এক্স অক্ষ বরাবর দূরত্ব, আর বিটা কে ওয়াই অক্ষ বরাবর, তাহলে বিটা কত, এখানে হবে, কারণ বিটা এ থেকে ছোট। তাহলে উপবৃত্তটা দেখতে এরকম হবে। ওইটা যদি অঙ্কন করো, তাহলে এরকম হবে। ঠিক আছে, তাইলে তখন বৃহদাক্ষটা কি, এক্স অক্ষ, আর ক্ষুদ্রাক্ষটা কি অক্ষ, ওয়াই অক্ষ। ওকে, এটা হইতেই পারে। এখন যদি আরেকটা কেস আমরা দেখি, যদি বি গ্রেটার দেন এ হয়, এবার দেখো বি গ্রেটার দেন এ, সমীকরণ কিন্তু এটাই থাকবে, কারণ সমীকরণে তো কোনো প্লাস মাইনাস কিছু নেই, এক্স স্কয়ার দুইটার উপরে স্কয়ার আছে। পরাবৃত্তের না একটার উপর স্কয়ার ছিল, একটার উপর, ওইটার মধ্যে ঝামেলা হইতো, বাট এখানে তো কোনো ঝামেলা নেই, এখানে সমীকরণ সেম থাকবে, বাট চিত্রটা দেখো পাল্টা যাবে। আমরা আবারও দেখো এখানে ইন্ডিকেট করি, এ আর বিটা ইন্ডিকেট করি। দেখো এবার কিন্তু এটা নিতে হবে ছোট, দেখো এটা আমার এখানে দিলাম। ঠিক আছে, বিটা বেশি বড় হবে, কারণ বিটা এ থেকে বড়, এটা এ, এটা বি। এবার দেখো পরাবৃত্তটা, এবার উপবৃত্তটা আঁকো। ঠিক আছে, এবার দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে বৃহদাক্ষটা কিন্তু ওয়াই অক্ষ, বৃহদাক্ষটা আছে কোথাও কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর ক্ষুদ্রাক্ষটা কোন বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। আমি আরো কিছু জিনিস এখানে দেখাবো। এইটুকু কত, এ, আর এইটুকু কত, বি। ধরো এই বিন্দু থেকে, মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, এখানে ধরো এ, আর এটা কি এ প্রাইম,
বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে এ এ প্রাইম ইকুয়াল টু কত হবে 2a হবে, কারণ সি থেকে এ এ বিন্দুর দূরত্ব কত ছোট হাতের সি থেকে বি বিন্দুর দূরত্ব, সি থেকে এ প্রাইম বিন্দুর দূরত্ব কত ছোট হাতের, তাহলে এ থেকে এ প্রাইমের দূরত্ব কত 2a হবে। তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য এ প্রাইম ইকুয়াল টু কত 2a। এটা হলো বৃহদাক্ষের দৈর্ঘ্য, এটার ক্ষেত্রে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত 2a। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো কি বি থেকে বি প্রাইম, বি থেকে বি প্রাইম। তাহলে এখানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত 2b, 2b। আচ্ছা আমার সরি এটা চলে গেছিল, আমি আবার দেখো এটা 2b, 2b। ওকে, বাট এখানে দেখো বৃহদাক্ষ কিন্তু y অক্ষ হয়ে গেল, আমাদের এইটুকু কত b, এটুকু কত a। তাহলে এখানে দেখো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত 2b, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত 2a। বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর কি কি চেঞ্জ হবে, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে, আমাদের উপকেন্দ্র হয়ে যাবে এখানে। উপকেন্দ্র কিন্তু তখন এখানে এসে পড়বে, এটা এই দুটো উপকেন্দ্র হবে, এটা হবে এস, ধরো এটা এস, এটা কি এস প্রাইম, উপকেন্দ্র এখানে এসে পড়বে, সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধরো আগে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল প্লাস মাইনাস এই কমা জিরো, তখন জিরো কমা প্লাস মাইনাস বিই হবে। বুঝতে পারছো, জিরো কমা প্লাস মাইনাস বিই, কেন, কারণ এখানে এক্স অক্ষ বরাবর জিরো। তো আমরা এখানে পরবর্তী এই সমীকরণটা দেখালাম, আমি চিত্ররেখা দেখালাম, এই দুটো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটা উপবৃত্তকে আমরা কিভাবে, আমরা একটা উপবৃত্তকে কিভাবে তোমার ইয়া করতে পারি, মানে তোমাকে ডিফাইন করতে পারি এ আর বি ডিপেন্ডের উপর। ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখবা। উপকেন্দ্র অঙ্কন নিয়ে তেমন কিছু, উপকেন্দ্রের নিয়ামক রেখা এগুলো নিয়ে আমি একটু বললাম। বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এ গ্রেটার দেন বি হলে বৃহদাক্ষ কত 2a, আর ক্ষুদ্রাক্ষ কত 2b। আর যদি বি গ্রেটার দেন এ হয় বৃহদাক্ষ হবে 2b, আর ক্ষুদ্রাক্ষ হবে 2a। ঠিক আছে, পরিমিতি সমীকরণ আমি পরে দেখাবো। পরিমিতি সমীকরণটা আগে আগে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাটা কিভাবে বের করবো আমরা, দেখো এই যে আমাদের সমীকরণটা কি ছিল, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার। এই 1 এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, বি স্কয়ার ধরছিলাম। এখান থেকে দেখো ই এর ভ্যালুটা বের করা যায়, এই বি স্কয়ার বাই কি লেখা যায়, এ স্কয়ার 1 মাইনাস ই স্কয়ার, তারপর ইটাকে এক পাশে রেখে 1 টাকে ওই পাশে নিলাম, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন এটাকে তারপর লসাগু করলে ই ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ঠিক আছে, এটা ই ইকুয়াল টু এটা লেখা যায়। এখন এটা কোন ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে, এটা অবশ্যই এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে। কারণ কারণ বলি আমি, ইটা কিন্তু একটা বাস্তব মান, রুটের ভিতর নেগেটিভ সংখ্যা আসলে কিন্তু সেটা অবাস্তব হয়ে যাবে। দেখুন এ থেকে বি বিয়োগ দেবা, তাহলে এ এর ভ্যালু অবশ্যই বি থেকে বড় হইতে হবে এই কেসে। তাহলে এ গ্রেটার দেন বি হইলে আমাদের উৎকেন্দ্রিকতা ইকুয়েশনটা কি, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে কিন্তু পুরো চিত্রটাই পাল্টে যাবে, বি এর জায়গায় এ এসে পড়বে। তাহলে কি হবে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে এটা হবে আমাদের তখনকার সূত্র। তাহলে আমাদের দুইটাই মনে রাখতে হবে, এ গ্রেটার দেন বি হলে কি হবে, আর বি গ্রেটার দেন এ হলে কি হবে। তাহলে এই যে দেখো একটা সমীকরণে তোমার দেওয়া আছে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার বাই 16 ওয়াই স্কয়ার বাই 7 ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমরা যদি এটার সাথে এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ারের সাথে তুলনা করি, তাহলে এ স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায় 16, বি স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায় 7। তাহলে এ গ্রেটার দেন বি, তাহলে আমাদের ই এর সূত্র কত, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এ স্কয়ারের ভ্যালু বসাও 16, বি স্কয়ারের ভ্যালু বসাও 7 বাই 16, তাহলে এটা 3/4। বুঝতে পারছো, এটাই আমাদের কি, তাহলে এটাই আমাদের উৎকেন্দ্রিকতা একটা সহজ একটা এক্সাম্পল তোমাদের দেখাইলাম। এক্সাম্পল এরকম এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ামক রেখার আমরা যদি নিয়ামক রেখার সমীকরণটা বলি আমাদের, আমরা প্রত্যেকটা সমীকরণ একটু বলে দেই, আমরা পরবর্তীতে কোনো বস্তু কোনো বিন্দু আমাদের সূত্রগুলো নিয়ে একটু জাস্ট একটু আমরা করব। আমরা প্রথম চিত্রে চলে যাব, আমরা পরবর্তীতে বিভিন্ন জিনিসের সমীকরণ নিয়ে একটু বলবো আমরা পরবর্তীতে, মানে প্রত্যেকটা রেখার সমীকরণ নিয়ে আমরা বলবো। ঠিক আছে, আমরা যদি নরমাল এই কেসে বলি, আমাদের ওই ক্ষেত্রে পুরোটা উল্টায় যাবে, যদি বি গ্রেটার দেন এ হয়। এই চিত্রটাতে দেখা যাচ্ছে এ গ্রেটার দেন বি, বুঝাই যাচ্ছে এ গ্রেটার দেন বি। আমরা আবার স্থানাঙ্ক ব্যবস্থাগুলোকে আনি। এস বিন্দুর স্থানাঙ্ক কি ছিল, মানে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, আমাদের এস বিন্দু বললে হবে না, আমরা দুইটা ক্ষেত্রেই দেখবো। আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল প্লাস মাইনাস এ কমা জিরো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি ছিল প্লাস মাইনাস এ কমা জিরো, আর এই জেড 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 প্রাইম মানে এই বিন্দু দুইটার স্থানাঙ্ক কি ছিল প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা প্রত্যেকটা রেখার সমীকরণ দেখো বলি আমি। বৃহদাক্ষ কোনটা, এখানে এক্স অক্ষ, বৃহদাক্ষটা কিন্তু এক্স অক্ষ।
তাহলে বৃহদাক্ষের সমীকরণ কি হবে? y ইকুয়ালস টু 0। আমরা জানি x অক্ষের সমীকরণ কত? y ইকুয়ালস টু 0। তাহলে বৃহদাক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0। আর ক্ষুদ্রাক্ষের সমীকরণটা কি হবে? x ইকুয়ালস টু 0। তাহলে গেল আমাদের সবচেয়ে সহজটা গেল। এবার আসো আমাদের কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস a, 0। প্লাস মাইনাস a, 0। তাহলে দেখো এই উপকেন্দ্রিক লম্বটা কিন্তু উপকেন্দ্র বরাবরই। এখানে x এর ভ্যালু সবসময় কত? প্লাস মাইনাস a। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কত? x ইকুয়ালস টু প্লাস মাইনাস a। এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। প্লাস মাইনাস মানে দুইটা ভ্যালু আসবে, কারণ দুইটা লম্ব তোমার। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? x ইকুয়ালস টু প্লাস মাইনাস a। আচ্ছা, এবার যদি শীর্ষবিন্দুতে যদি একটা স্পর্শক টানা হয়, সেটার সমীকরণটা কি হবে? দেখো এই রেখা বরাবর আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস প্লাস মাইনাস a, 0। তাহলে দেখো এই রেখার প্রত্যেক জায়গায় x ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস a। তাহলে এখানে এই স্পর্শকটার সমীকরণটা কি হবে? x ইকুয়ালস টু প্লাস মাইনাস a। এটা যদিও নাই, কিন্তু যদি থিওরি দেয় আর কি। আচ্ছা, এবার হলো নিয়ামক রেখার সমীকরণ। z বিন্দুর স্থানাঙ্কটা কি ছিল? প্লাস মাইনাস a বাই e, 0। প্লাস মাইনাস a বাই e, 0 ছিল। তাহলে এই জেড রেখা বরাবর বা নিয়ামক রেখা বরাবর আমাদের সব জায়গায় এক্স এর ভ্যালু কত? প্লাস মাইনাস এ বাই ই। তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, এটা হলো আমাদের বিভিন্ন রেখার সমীকরণ গেল। আর আর আমাদের এই ক্ষেত্রে আমাদের আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি ছিল? 2b² বাই এ। আমাদের যদি এ গ্রেটার দেন বি হয়, এটার ক্ষেত্রে এগুলো আমরা দেখলাম। আর যদি বি গ্রেটার দেন এ হয়, তাহলে আমাদের জিনিসগুলো সব উল্টায় যাবে, সব জিনিসগুলো উল্টায় যাবে। তখন আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, প্লাস মাইনাস বি। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বিই। আর এই যে জেড জেড প্রাইমের স্থানাঙ্ক হবে কত? 0, প্লাস মাইনাস এ বাই ই। তখন আমাদের প্রত্যেকটা সমীকরণ পাল্টায় যাবে। ধরো আমাদের বৃহদাক্ষের সমীকরণ হয়ে যাবে তখন x ইকুয়ালস টু 0, আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হয়ে যাবে তখন আমাদের y ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর আমাদের কি হবে? আহ উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। a এর জায়গায় b হবে আর x এর জায়গায় y হবে। তারপরে এই স্পর্শকটার সমীকরণটা কত হবে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস b। x এর জায়গায় y a এর জায়গায় b। আর আমাদের নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e। x এর জায়গায় y এর জায়গায় a এর জায়গায় b। তাহলে আমরা এই সমস্ত সমীকরণগুলোকে একটা ছকের মাধ্যমে আমরা দেখাইতে পারি, তাহলে বুঝতে পারবো যে। আর হ্যাঁ, আরেকটা, উপকেন্দ্রিক লম্বেরটাও পাল্টায় যাবে। যদি b গ্রেটার দেন হয় তখন হবে 2a² বাই b। a এর জায়গায় b হয়ে যাবে, জাস্ট স্থান পরিবর্তনটা করবে। তাহলে সূত্রগুলো মনে রাখা সহজ, আমি ছকের মাধ্যমে এটা দেখাবো। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। একটা ছক আছে, ছকের মাধ্যমে সমস্ত সূত্রগুলা দেখা যায়। আচ্ছা, আমি আগেবারও বলতেছি উপবৃত্ত ভালো মতো পড়াইলাম, অধিবৃত্ত আমি ওইভাবে পড়াবো না, কারণ অধিবৃত্ত সেম জিনিস, একেবারে সেম জিনিস। তাহলে দেখো এই যে দেখো তোমার এখানে বলছে, এই যে দেখো তোমার প্রথমে কি তো এ গ্রেটার দেন বি এর জন্য সূত্রগুলো লিখছে, আবার পরেরটা বি গ্রেটার দেন এর জন্য সূত্র লিখছে। তাহলে এ গ্রেটার দেন বি হলে আমাদের বৃহদাক্ষটা কি ছিল? এক্স অক্ষ, আর ক্ষুদ্রাক্ষটা ওয়াই অক্ষ বরাবর। আর বি গ্রেটার দেন এর জন্য আমাদের কি? বৃহদাক্ষটা ওয়াই অক্ষ বরাবর। ওকে। আচ্ছা, কেন্দ্রীয় স্থানাঙ্ক দুই ক্ষেত্রে 0, কারণ কেন্দ্রীয় স্থানাঙ্ক উপকেন্দ্রীয় স্থানাঙ্ক বললাম, আমি মাত্র বললাম। এ গ্রেটার দেন বি এর জন্য কত? 0, প্লাস মাইনাস a, 0। আর এটার জন্য কত? 0, প্লাস মাইনাস বি। তাহলে দেখো অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, আর এ এর জায়গায় বি বসছে। আচ্ছা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এ গ্রেটার দেন বি হয় প্লাস মাইনাস a, 0, আর এই হয় কত? 0, প্লাস মাইনাস বি। আচ্ছা, বৃহদাক্ষের সমীকরণ, এটার জন্য y ইকুয়ালস টু 0, আর ওইটার জন্য কত? x ইকুয়ালস টু 0। ক্ষুদ্রাক্ষের জন্য কি? এটার জন্য x ইকুয়ালস টু 0, ওইটার জন্য y ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে নিয়ামক রেখে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e, আর ওর জন্য কত? y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই e। উৎকেন্দ্রিকতাটা দেখাইলাম একটু আগে, এজন্য আর বললাম না। বৃহদাক্ষর দৈর্ঘ্যটাও দেখাইলাম ভালো মতো। এটার জন্য 2a, এটার জন্য 2b, আর এটার জন্য 2b আর 2a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু আগে বললাম 2b² বাই a, আর এটার জন্য কত? 2a² বাই b হবে। আর আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাও বলছি, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a, আর এটা কি হবে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস be। এই হলো আমাদের উপবৃত্তের বিস্তারিত তথ্য। আমরা উপবৃত্ত দেখো, এই যে উপবৃত্ত এগুলা পড়লাম না, উপবৃত্তে যে জিনিসগুলো পড়লাম, আমাদের অধিবৃত্তের সমীকরণ জাস্ট এখানে একটা মাইনাস। অধিবৃত্তের সমীকরণটা হলো x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়ালস টু 1। ঠিক আছে, এখানে এই সমীকরণটা একেবারে সেম হওয়ার জন্য ধরুন আমাদের এইখানে যেখানে যেখানে মাইনাস আছে ওখানে জাস্ট প্লাস হয়। ওইখানে ই এর জায়গায় দেখবা যে a প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। আমি সূত্রগুলো দেখাই অধিবৃত্ত।
অধিবৃত্তে সবই সেম। পরিমিত সমীকরণটা দেখাবো, নেক্সট দিন আমি দেখাবো। অধিবৃত্তের সূত্রগুলো দেখে, এই যে দেখো সব সেম। অধিবৃত্তের সমীকরণ কত? এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এই যে দেখো এখানে কিন্তু যেহেতু মাঝখানে মাইনাস আছে, যদি a গ্রেটার দেন b হয় তাহলে সমীকরণটা হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আর যদি b গ্রেটার দেন a হয় তাহলে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। জাস্ট পাল্টাই গেছে। তাহলে দেখো বাকি জিনিসগুলো কিন্তু দেখো সব সেম। কেন্দ্র সেম, উপকেন্দ্রের স্থানাঙ্ক সেম, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেম, নিয়ামক রেখার সমীকরণ সেম। উৎকেন্দ্রিকতাতে একটু চেঞ্জ, ওইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। আরক্ষ কি? বৃহদাক্ষ। এখানে এখানে আরক্ষ মানে ওইখানের বৃহদাক্ষ। এখানে অনুবন্ধী অক্ষ মানে কি ওইখানের ক্ষুদ্রাক্ষ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম। আচ্ছা, প্রধান অক্ষ মানে আরক্ষের সমীকরণ অনুযায়ী তাকে সবই সেম, সূত্রগুলো সবই সেম। ঠিক আছে, তারপর তাও আমি ম্যাথ করানোর সময় একটু চিত্রটিত্র একটু দেখাবো। অধিবৃত্তের চিত্রটা এই যে অনেকটা এইরকম, নিয়ামক রেখা দুইটা, তোমার সবই দুইটা, উপকেন্দ্র দুইটা, সবই সেম এখানে। ঠিক আছে, তো এগুলো আমি দেখাবো, চিত্র দেখাবো ম্যাথ করার সময়, আমি তোমাদের চিত্র দেখাবো, সমস্যা নাই। ম্যাথ আমি নেক্সট দিন ইনশাল্লাহ উপবৃত্তের ম্যাথও করাবো, অধিবৃত্তের ম্যাথও করাবো। হয়তো একদিনে না শেষ হলেও 2 দিন লাগতে পারে, বলা যায় না, কারণ একটু বড় চ্যাপ্টার এগুলা, এগুলো ছোট। পরাবৃত্ত অধিবৃত্ত মানে 3টা চ্যাপ্টারই বড়, সো এটা একটু টাইম তো লাগবে একটু। তো আজকে এই পর্যন্ত আমি রাখতে চাইতেছি। তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে বল। কারো কোনো সমস্যা আছে? না স্যার, কিছু নাই। ঠিক আছে, নেক্সট ক্লাস থার্সডে 7টা 20-এ। ঠিক আছে, জি স্যার। ওকে।